ওকে, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এই টপিকটা আমাদের লাস্ট যেটা বাকি ছিল, অ্যাক্টিভ ফিল্টারের। তোমরা কি কোনো নোটিশ পেয়েছো এক্সাম বা অ্যাসেসমেন্ট রিলেটেড? হ্যালো, শোনা যাচ্ছে? নো স্যার, পাইনি। তাহলে তোমরা একটু কাইন্ডলি নোটিশ দেখো, আমার এ সেকশন অন্য ইয়ের সাথে কথা হয়েছে, তারা পেয়েছে। সো তোমরা ওইটা অবজার্ভ করো কি বলেছে। মেবি তোমাদের ওই 18 তারিখ থেকেই এক্সাম বা এরকম কিছু হবে, সো ওইভাবে প্রিপারেশন নিও। আচ্ছা, যেটা বলতে যাচ্ছি যে আমরা বেসিক্যালি আমাদের আরেকটা ক্লাস হলে তো মোটামুটি টপিক শেষ হয়ে যাবে। তা আমরা এই পরের টপিকটা সামারি বা রিলেটেড জিনিস ডিসকাস করব। আর লাস্ট তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট দিব আমি আগামী বুধবারে। তো ওখানে এই অ্যাক্টিভ ফিল্টার আর অসিলেটর রিলেটেড, এবং এইটা কুইজ 4 হিসেবে কাউন্ট করব। ঠিক আছে? সো ওইটা তোমাদের জন্য রবিবার পর্যন্ত টাইম থাকবে, ওই টাইমের মধ্যে তোমরা জমা দিবা। স্যার কাউন্ট কি বেস্ট 2 হবে নাকি 3 হবে? টেস্ট 3 হবে। ঠিক আছে? টাইমটা স্যার একটু বাড়ায় দেন ওই যে স্যার। তোমাদের অফিসিয়াল যে স্যার টাইম, টাইমটা স্যার একটু সমস্যা স্যার, একটু যদি স্যার আমি বাড়ায় দেন অফিসিয়ালি স্যার। যেটা করতে পারি বড় জোর সেটা টাইমটা হচ্ছে স্যার একটু সমস্যা স্যার, একটু হ্যাঁ, যদি স্যার শুনে নাও, বাড়ায় দেন স্যার টাইম। রবিবার 4 তারিখ পর্যন্ত আমি অফিসিয়ালি টাইম দিব। কেউ যদি 5 তারিখে রাত 12টা পর্যন্ত জমা দেয় সমস্যা নাই। ঠিক আছে? বাট অফিসিয়ালি আমি 4 তারিখ পর্যন্ত সেট করে রাখবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমাদের লাস্ট যে টপিক ছিল ফিল্টারের, সেটা বলেছিলাম, তো এটার নাম হচ্ছে পোল এন্ড জিরো। তো এখানে বেসিক্যালি আমরা যে কোনো ট্রান্সফার ফাংশন থেকে কিভাবে এর পোল জিরো বের করা যায় সেটা দেখবো, এবং এই কাজটা করার পরে কিছু ডিসিশন মেকিং করব। তা পোল জিরো কি জিনিস, সেটা হচ্ছে যে আমরা এরকম ট্রান্সফার ফাংশন দেখেছি, এর উপরে এবং নিচে এরকম পলিনোমিয়াল ইকুয়েশন ফরম্যাটে থাকে। দ্যাট মিন্স এস এর বিভিন্ন অর্ডারের ইকুয়েশন থাকে। তা আমরা জানি যে এইটাকে কি বলে, উপরেরটাকে কি বলি আমরা নরমালি, কি নাম? আর নিচের পার্টটাকে কি বলে এই টাইপের ইকুয়েশনে? হর। নিচেরটা হর, উপরেরটা লব। আর ইংলিশে আমরা কি বলি নরমালি, নিচেরটাকে বলি হচ্ছে ডিনোমিনেটর আর উপরেরটাকে বলে নিউমারেটর। সো এই যে হর বা নিচের যে পার্ট আছে, সেখানে যদি আমরা এই যে ভেরিয়েবল আছে তার ইকুয়েশনের যদি সলিউশন বের করে জিরো ধরে, তাহলে যে ভ্যালুটাকে পাবো তাকে আমরা বলবো পোলস। আর এই টাইপের ইকুয়েশনে যে লব বা উপরে যে পার্টটা আছে নিউমারেটর, সেটাকে যদি জিরো ধরে এর সলিউশন বের করি, তখন আমরা এটাকে বলবো জিরোস। এই দুটো হচ্ছে পোল এবং জিরোর ডেফিনেশন। তা আমাদের কি কাজ হবে সেটা আমি ভেঙে বলছি। সাপোজ এরকম আমাদের একটা ইকুয়েশন আছে। তা আমাদের যেটা করতে হবে, এর পোল জিরো আইডেন্টিফাই করতে হবে। করার ওয়ে কি, আমরা নিচের ইকুয়েশনটাকে সলিউশন হিসেবে জিরো ধরবো, উপরের থেকেও জিরো ধরবো। সো উপরের সলিউশন থেকে আমরা এই এস অপারেটরের যে ভ্যালু পাবো এটাকে আমরা বলবো জিরোস। আর নিচে যে ভেরিয়েবল আছে এটাকে সলিউশন করার পরে এখানে এস এর যে ভ্যালু পাবো এটাকে বলবো পোলস। তার মানে এরকম কোন ইকুয়েশন থেকে আমরা পোল জিরো দুই টাইপের আলাদা আলাদা এই এস এর ভ্যালু হিসেবে পাবো। উপরের গুলিকে আমরা বলবো জিরোস, নিচের গুলিকে বলবো পোল। দেন আমাদের কাজ হবে যে আমরা এরকম একটা গ্রাফ নিব। গ্রাফে এক্স এক্সিসটাকে আমরা রিয়েল এক্সিস, এটাকে আমরা সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করব। আর ওয়াই এক্সিসটা হচ্ছে ইমাজিনারি এক্সিস, এখানে আমরা যে ওমেগা বা কমপ্লেক্স ভ্যারিয়েবল দিয়ে মার্ক করব। এরপরে আমাদের কাজ হবে এই পোল এবং জিরো কে এই গ্রাফে প্লট করা। সো আমরা যদি এখানে জিরো পাই, জিরো ভ্যালু যেটাই পাবো, সাপোজ যদি 0.4 মাইনাস হয়, তো এটা যদি -1 হয়, এরকম কোন একটা পজিশন আমরা বলবো পোল। এটা জিরো। জিরো কে আমরা এরকম সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করব। তারপরে যেখানে জিরো পাবো ওখানে সার্কেল বসাবো। আর যেগুলি আমরা পোল হিসেবে পাবো সেগুলিকে আমরা এরকম ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করব। সো গ্রাফিক্যালি এখানে এটা দেখানো আছে। সো ক্রস গুলি মিনস হচ্ছে পোল, আর জিরো গুলি মিনস হচ্ছে জিরোস। সো আমরা এইভাবে বেসিক্যালি পোল জিরো কে গ্রাফিক্যালি প্লট করব। এই টাইপের প্লটকে বলা হয় এস প্লেন প্লট। সো যে কোনো সিস্টেম বা যে কোনো সিস্টেমের ট্রান্সফার ফাংশনকে আমরা এরকম এস প্লেনে প্লট করতে পারি। প্লট করার পরে সিস্টেমটার রেসপন্স, দ্যাট মিন্স পোল জিরো কি কন্ডিশনে আছে বা এগুলি ভ্যারি করলে কি হবে সেটা আমরা বুঝতে পারি। তো এই জিনিসটা রিয়েল অ্যাপ্লিকেশন তোমরা সামনে যখন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং
মানে ডিএসপি এবং কন্ট্রোল সিস্টেম পড়বা, তখন এটা দেখবা যে এই টাইপের জিনিস দিয়ে অনেক অ্যাপ্লিকেশন আছে। ওকে, তাহলে আমরা যে ফিল্টার পড়ছি, ফিল্টার গুলিও তো এরকম পোল জিরো থাকে। তো আমরা এটা আইডেন্টিফাই করবো যে পোল জিরো দেখে কিভাবে বুঝতে পারবো যে এটা কোন টাইপের ফিল্টার। তবে সেটা ডিসিশন নেওয়ার আগে ফার্স্টে আমাদের যে ডিসিশন নিতে হবে যে এই সিস্টেমটা স্টেবল অর আনস্টেবল। তা আমরা যে সিস্টেমের জন্য পোল জিরো প্লট করব, তা আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে দুইটা পোল ছিল, যেহেতু এস এর অর্ডার ছিল 2। মাল্টি অর্ডারও থাকতে পারে, সেক্ষেত্রে একাধিক পোল থাকতে পারে। বা যেটাই হোক, যতগুলি পোল থাকবে সবগুলি পোল যদি এই ওয়াই এক্সিস এর লেফট সাইডে থাকে, তখন আমরা এই প্লেনটাকে বলবো স্টেবল। তার মানে যে সিস্টেমটার জন্য এই ট্রান্সফার ফাংশনটা, সেই সিস্টেমটা হবে স্টেবল। ওকে, ধরো আমার এখানে অনেকগুলি পোল আছে, বাট সামহাউ যে কোনো একটা পোল এই এক্স ওয়াই এক্সিস এর ডান দিকে যাতে পড়ে গেছে, তার মানে তার পোলটার ভ্যালু পজিটিভ ভ্যালু, তখন আমরা বলবো এই সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। আর যদি সামহাউ আমাদের এই পোলগুলির ভ্যালু ডান বা বাম কোথাও না পড়ে ওয়াই এক্সিস এর উপরে পড়ে, তখন আমরা সিস্টেমটাকে বলবো অসিলেটরি। দ্যাট মিন্স তখন এটা অসিলেটরের মতো কাজ করবে। সো পোল জিরো প্লট করার পরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমার সিস্টেমটা স্টেবল, আনস্টেবল আর অসিলেটরি এটা বলা। ওকে, যদি সিস্টেমটা স্টেবল হয় তখনই আমরা এটা কি টাইপের ফিল্টার সেটাকে আইডেন্টিফাই করতে পারবো এখান থেকে। ওকে, তাহলে আইডেন্টিফাই করার ওয়ে কি, যে আমরা যেহেতু 4 টাইপের ফিল্টার জানি, তা আমাদের ধরে নিচ্ছে যে এখানে যদি দুইটা করে পোল থাকে অ্যাটলিস্ট, তা আমরা বলতে চাচ্ছি যে দুইটা পোল, হ্যাঁ এখানে 3 পোল 4 পোলও থাকতে পারে, সেক্ষেত্রে তখন আমরা বলবো হায়ার অর্ডার ফিল্টার। 2 পোল মানে এটা বেসিক ফিল্টার, 3 পোল হলে আমরা বললাম সেকেন্ড অর্ডার, ফোর্থ অর্ডার, এরকম ফিল্টার আমরা ধরে নিব, বাট অ্যাটলিস্ট দুইটা পোল থাকতে হবে। ওকে, তাহলে যে সিস্টেমে অ্যাটলিস্ট দুইটা পোল আছে এবং কোনো জিরো নাই, তার মানে দুইটা পোল পাচ্ছি, কোনো জিরো নাই। জিরো মিনস হচ্ছে উপরে কোনো এস এর অপারেটর নাই, এরকম গ্রাফকে প্লট করলে আমাদের এরকম কিছু একটা পাবো। এই টাইপের সিস্টেমকে আমরা বলবো লো পাস ফিল্টার। তাহলে আমরা ট্রান্সফার ফাংশন দেখে আমরা ডিসিশন নিতে পারবো এটা আসলে কি টাইপের ফিল্টারের ট্রান্সফার কার্ভ। ওকে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে দুইটা পোল আছে, আবার দুইটা অরিজিনও মানে সরি দুইটা পোল এবং দুইটা জিরো আছে, বাট জিরো গুলি স্পেসিফিক পয়েন্ট, দ্যাট মিন্স অরিজিনে সেট আছে। তার মানে আমাদের এখানে 0 পয়েন্টেই দুইটা সার্কেল আছে। তো এই টাইপের সিস্টেম যদি হয় তখন আমরা এটাকে বলবো হাই পাস ফিল্টার। আর আমাদের যদি দুইটা পোল থাকে বাট জিরো দুইটা না হয় একটা জিরো থাকে এবং এই জিরোটা যে কোনো পজিশনে থাকে, তখন আমরা এটাকে বলবো ব্যান্ড পাস ফিল্টার। এবং লাস্ট অফ অল, যদি আমাদের দুইটা পোল থাকে এবং দুইটা জিরো থাকে, বাট জিরো দুইতে আর অরিজিনে না অন্য পজিশনে আছে, তখন আমরা এটাকে বলবো ব্যান্ড রিজেক্ট ফিল্টার। সো তাহলে এই পোল জিরো থেকে আমরা ডেফিনেশন কি, দ্যাট মিন্স পোল জিরো কাকে বলে, পোল জিরো প্লট করা, সিস্টেমের স্টেবিলিটি চেক করা এবং কোন টাইপের ফিল্টার, এটা শিখলে আমরা মোটামুটি পোল জিরো রিলেটেড যে কোনো জিনিস করতে পারবো। সো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের লাস্ট যে টপিক সেটাতে চলে যাচ্ছি, এটার নাম হচ্ছে অসিলেটর। আমরা এখান থেকে বেসিক্যালি থিওরিটিক্যাল জিনিসগুলি দেখে নেই, আর ডেরিভেশন গুলি করে দেওয়া আছে, ওটা তোমরা পরে দেখবা। আর এমনি বেসিক সামারি বা কি করতে হবে সেটা আমি বলে দিব। ওকে, অসিলেটর কি জিনিস আমরা অলরেডি প্রথম থেকেই শুনে এসেছি, যে যখন আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার পড়েছি তখন আমরা বলেছি যে অসিলেটর কি কাজ করে। তো অসিলেটরের কাজ হচ্ছে সিগন্যালকে জেনারেট করা, তার মানে যে কোনো একটা পালসেটিং বা এসি টাইপের সিগন্যালকে এই অসিলেটরের মাধ্যমে জেনারেট করা যায়। নর্মালি অসিলেটরের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, যেমন বিভিন্ন সিগন্যাল আমাদের বিভিন্ন জায়গায় লাগে, যেমন আমরা যদি সিগন্যাল জেনারেটর ইউজ করি তখন আমরা আউটপুটে সিগন্যাল দরকার পড়বে, তার ভিতরে অসিলেটর আছে। যেখানে আমাদের ক্লক পালস দরকার পড়ে, যে কোনো ডিজিটাল সার্কিটে, ইভেন আমরা যে কম্পিউটার ল্যাপটপ ইউজ করি, মোবাইল ইউজ করি, আমরা জানি যে আমাদের প্রত্যেকটা প্রসেসর থাকে, প্রসেসরে একটা ক্লক বলা থাকে, যে সাপোজ আমার প্রসেসরটা 3 গিগাহার্টজ, আমার কম্পিউটারটা 2.7 গিগাহার্টজে কাজ করে, ঠিক আছে, বা কারোটা 4 গিগাহার্টজে কাজ করে। এই যে গিগাহার্টজ বা যে বলছি ক্লক, সেটা হচ্ছে বেসিক্যালি একটা পালস। তো এটাও আসলে ওই সিগন্যাল জেনারেটর বলে। তা বেসিক্যালি অসিলেটর ইউজ করে বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি জেনারেট করা যায়। তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হিসেবে একে 3 ভাগে ভাগ করা যায়। যদি তার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা 220 হার্টজ বা বিলো এরকম কোনো রেঞ্জে হয়, তখন আমরা এগুলোকে বলি লো ফ্রিকোয়েন্সি অসিলেটর সার্কিট। যদি আমাদের ফ্রিকোয়েন্সিতে আমাদের অডিওর যে রেঞ্জ
20 হার্টজ টু 20 কিলো হার্টজ এর মধ্যে হয় তখন আমরা তাকে বলবো অডিও অসিলেটর প্রডিউস সার্কিট বা অডিও রেঞ্জের মধ্যে যেটা আছে। আর আমাদের যেটা খুব বেশি ইউজ হয় কমিউনিকেশন বা আদার্স সব টাইপের ডিভাইসে সেটা হচ্ছে আরএফ অসিলেটর বা রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর, যার রেঞ্জ হচ্ছে 100 কিলোহার্টজ টু 100 গিগাহার্টজ। সো তার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের উপরে বেস করে আমরা এই 3 ভাগে ফিল্টারকে ভাগ করতে পারি। আর ফিল্টার তার ওয়ার্কিং প্রিন্সিপাল উপরে বেস করে যে কি টাইপের সেটা লিনিয়ার অর নন লিনিয়ার এইভাবে 2 ভাগে ভাগ করা যেতে পারে। যদি লিনিয়ার হয় তাহলে আমরা তাকে বলবো হারমোনিক অসিলেটর, আর যদি নন লিনিয়ার হয় তখন আমরা তাকে বলবো রিল্যাক্সেশন অসিলেটর। দ্যাট মিন্স রিল্যাক্সেশন অসিলেটর মিন্স হচ্ছে যেটা বেসিক্যালি আমরা স্কোয়ার ওয়েভ বা মাল্টি ভাইব্রেটর সার্কিটে যেটা পাই। তাহলে এটা ওয়ার্কিং প্রিন্সিপাল কি, অসিলেটর কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। তো দেখো তো এখানে যাতে জেনারেল ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, এটা কি টাইপের সার্কিট? এটা কি আমরা দেখেছি আগে? ফিডব্যাক। 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 হ্যাঁ, গুড। এটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তো আমরা এখানে আউটপুটটাকে এভাবে বলতে পারি, দেখো তো যে ইনপুটের সাথে ফিডব্যাকের রেজাল্ট হওয়ার পরে যে ইনপুট পাচ্ছিলাম সোর্সের সাথে মিলে, তো এটা আমরা এখানে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার দিয়ে এরকম ইকুয়েশন লিখতে পারি। আর এই ফিডব্যাক ভোল্টেজটাকে আমরা আবার লিখতে পারি আউটপুটের রেসপেক্টে এইভাবে, অথবা প্রথম ইকুয়েশনে এই ভ্যালুটা যদি আবার এখানে বসিয়ে দেই তাহলে আমরা এটাকে এভাবেও বলতে পারি। বলা যাচ্ছে? দেখো তো, ঠিক আছে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এইভাবে রিকেশন গুলি বের করতে পারি যদি এটা ডিফারেন্ট হয়। বাট যেহেতু আমরা এটাকে অসিলেটর বানাবো, অসিলেটর সার্কিট তো নিশ্চয়ই আমরা কোনো ইনপুটে সিগন্যাল দিব না, কারণ আমরা তো চাচ্ছি সিগন্যালকে জেনারেট করতে। তো আমরা যদি ইনপুট থাকে তাহলে তো জেনারেট করার কোনো ইস্যু আসে না। তাহলে আমরা যেটা করবো এই সোর্সটাকে বাদ দিয়ে দিব, ফিডব্যাক সিগন্যালটাকে ইনপুটে কানেক্ট করে দিব। তাহলে এখানে আর যোগ বিয়োগের ইস্যু আসছে না, ফিডব্যাকটা এসে ইনপুটে কানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে পার্টিকুলার প্রথমে যদি এটা ইনপুট হয় তাহলে নেক্সট বার ইনপুটটা হচ্ছে কি ফিডব্যাক ভ্যালুটা ইনপুটের সমান হচ্ছে না? তাহলে আমরা কি এখানে বলতে পারছি যে এক্স আই আর এক্স এফ বেসিক্যালি সেম হচ্ছে? পরবর্তী স্টেটের জন্য বাট প্রথম স্টেটের জন্য এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট, কারণ যেহেতু তুমি এটাকে ঘুরে আনছো। তাহলে এইখানে আমরা যদি দুইটাকে সেম বলি তাহলে এটা একটা লুপের মতো হচ্ছে, যে তুমি যে পয়েন্ট থেকে ফরওয়ার্ড ভাবে যাচ্ছ একটু পরে ঘুরে ওই পয়েন্টে ব্যাক করছো। তাহলে এখানে আমরা যে গেইনটা পাবো এই গেইনটাকে বলা হবে লুপ গেইন। লুপ গেইন মানে কি? এই দুইটা ভ্যালু রেশিও কি, আমার আউটপুট হচ্ছে এক্স এফ যেটা আমি ঘুরিয়ে আনছি এটাকে ইনপুটের দিকে, আর ইনপুট ইনিশিয়ালি ছিল এক্স আই। তাহলে এদের ভ্যালু যদি বসিয়ে দেই এই পার্টিকুলার ইকুয়েশন থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এফ আর এক্স আই রেশিও হচ্ছে এটা, যে বিটা এ এক্স আই ডিভাইডেড বাই এক্স আই অথবা বিটা এ। সো লুপ গেইন মিন্স হচ্ছে বেসিক্যালি এই বিটা এ। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে এই বিটা এটাই হচ্ছে লুপ গেইন। এই লুপ গেইন থাকলেই এখানে অসিলেশন হবে। বাট কি করতে হবে যে অবশ্যই এখানে ইনপুট আউটপুট এগুলির মধ্যে ফেজ শিফট গুলি সেম হতে হবে, কোনো ফেজ শিফট থাকতে পারবে না। ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারতে একটা অ্যাক্টিভ এলিমেন্ট আছে, এরকম কোনো এলিমেন্ট ইউজ করে ডিভাইস বানাতে হবে যাতে বিজিটি ওপিএম দ্বারা। আর এসি সার্কিটে এখানে আরসি আর এই টাইপের এলিমেন্ট গুলি থাকবে যাতে ফিডব্যাক নেটওয়ার্ক থেকে শুধু আউটপুট একটা অংশই ব্যাক করে। তবে এগুলি যেটাই করি এটা তখনই এটা একটা অসিলেটরের মতো কাজ করবে যদি সেটা এই কন্ডিশনটাকে ফুলফিল করে। আচ্ছা, তো এটা কি যে 1914 বা এরকম কিছু, আমি এক্সাক্ট মনে নেই সন্তান, তো তোমরা দেখে নিতে পারো বই থেকে, যে ওই সময়ের দিকে বার্কহাউসেন নামে একজন জার্মান সায়েন্টিস্ট ছিল। সে দেখিয়েছে যে আমরা যদি কোনো অসিলেটর ডিজাইন করতে চাই বা কোনো একটা সার্কিটে যদি ফিডব্যাক করে এনে ইনপুটে বসিয়ে দেই সেখানে এরকম অসিলেশন স্টার্ট হবে তখনই শুধুমাত্র যখন এই লুপ গেইনের দুইটা কন্ডিশন ফুলফিল হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে লুপ গেইনের যে ম্যাগনিটিউড হবে, তার মানে এদের যে ম্যাগনিটিউডের ভ্যালু সেটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ইউনিটি বা 1 হয়, এবং ইন দ্য মিন টাইম মানে একই সাথে যদি এই লুপ গেইনের অ্যাঙ্গেল, দ্যাট মিনস এই যে সিগন্যালটা ঘুরে আবার ইনপুটে আসছে তার মানে আউটপুট আবার ইনপুটের মধ্যে যে ফেজ শিফট সেটা যদি 0 ডিগ্রি হয়, অনলি তখনই এই সার্কিটটা অসিলেটরের মতো কাজ করবে। তার মানে এই বার্কহাউসেন ক্রাইটেরিয়া ফুলফিল করলেই যে কোনো একটা সার্কিট অসিলেটরের মতো কাজ করবে, আদারওয়াইজ এখানে কোনো অসিলেশন হবে না। ঠিক আছে?
এটার প্রিন্সিপালটা খুবই সিম্পল, যে ধরো এখানে যদি 1 একটা সিগন্যাল অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাই তো করবো না, তো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা ভোল্টেজ আছে 1 ভোল্ট বোঝার জন্য। আর লুপ গেইনের ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে একটু পরে এটা কি 1 থাকবে না, এটা বেড়ে যাবে বলো তো, বারবার লুপ গেইন দিয়ে অ্যাম্পলিফাই হলে এটা যাবে। বেড়ে যাবে। ওকে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল, এটার জন্য এই কন্ডিশনটা হতে হবে। কিন্তু এই যে প্রথমে বললাম 1 কোত্থেকে আসছে, আমি কি এখানে কোনো সোর্স অ্যাপ্লাই করছি? অসিলেটরকে আমি কোনো সোর্স দিব? না স্যার। অন্য কোনো ইনপুট আছে? হ্যাঁ, তুমি বলতে পারো এখানে একটা ইনপুট আছে, কি এই অ্যাক্টিভ এলিমেন্টকে অপারেট করার জন্য বায়াসিং তো দিতে হবে, নাহলে তো এ কাজ করবে না। কিন্তু এখানে সেটা শুধু অ্যাম্পলিফিকেশনের জন্য ইউজ হচ্ছে। বা আমি কি নিজে থেকে কোনো ইনপুট বা ইনিশিয়ালি কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি যে যেখান থেকে ইনিশিয়াল একটা ভোল্টেজ বা কিছু পাচ্ছে না? তাহলে কোশ্চেন হচ্ছে যে কিভাবে অসিলেশন স্টার্ট হচ্ছে এখানে। সো এটার অ্যান্সার হচ্ছে এরকম, যে আমরা জানি আমরা যেসব ম্যাটেরিয়াল ইউজ করি, সেটা ওয়্যার হোক বা যে কোনো কিছু, সবগুলির মধ্যে কি অ্যাটম আছে। আর প্রত্যেকটা অ্যাটমের মধ্যে আমরা কি জানি, অনেক ইলেকট্রন থাকে না, জানি এটা? এই যে কারেন্ট আসলে কি, ইলেকট্রনের ফ্লোর অপোজিট দিকে আমরা কি ধরি, কারেন্ট ফ্লো হচ্ছে। আর ইলেকট্রনের ফ্লো কখন হবে, যখন তুমি দুইটার মধ্যে ভোল্টেজের পার্থক্য হবে। তাহলে এক্সাম্পলটা কি বোঝাচ্ছে, এরকম যে আমরা জানি রুম টেম্পারেচারে যে হিট বা এইসবের জন্য ওয়্যারের মধ্যে যে ইলেকট্রন আছে এগুলি ফিক্স থাকে না, এগুলি মুভমেন্ট করে, ফ্রিলি মুভমেন্ট করে। যখন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন মুভমেন্ট করার সময় কলিউশন হয়, তখন এর মধ্যে কিছু ভোল্টেজ বা কারেন্ট প্রডিউস হয়, ঠিক আছে? সো হিটের জন্য এই জিনিসটা হচ্ছে, এই টাইপের সিগন্যালকে বলা হয় থার্মাল নয়েজ ভোল্টেজ। এবং এটা অ্যানাদার এক্সপ্লানেশন হচ্ছে, তোমরা লাস্ট দিন বলেছিলাম যে আমরা যদি একটা ওয়্যার নিয়ে এই দুই টার্মিনালে মাল্টিমিটার বসে ভোল্টেজ মেজার করি, কি দেখবো, এদের মধ্যে কি ভোল্টেজ 0 দেখাবে না কিছু ভোল্টেজ পাওয়া যায়? ভোল্টেজ পাওয়া যাবে। হ্যাঁ, ওই যে ভোল্টেজ পাওয়া যায় ওইটাই হচ্ছে আমাদের কি বলেছিলাম যে নয়েজ বা কিছু, ওই নয়েজটাই হচ্ছে আমাদের এখানে ওই আনওয়ান্টেড ভোল্টেজ বা যেটা, সেটাকে আমরা এখানে থার্মাল নয়েজ বলছি। বুঝতে পেরেছি? So, এই যে ভোল্টেজটা, এটা যেটাই হোক, সেটা মাইক্রো ভোল্ট হতে পারে, মিলি ভোল্ট হতে পারে, যেটা রেঞ্জেই থাকুক, আমি যদি বারবার একে লুপ গেইন দিয়ে মাল্টিপ্লাই করি, কোনো সময় এই ভোল্টেজটা ভোল্ট রেঞ্জে চলে আসবে না? জি স্যার। সো এখানে ওই জিনিসটার কাজ হচ্ছে এটা, যে আমি যে সামহাও আমি যে লুপ গেইনের ভ্যালু ইউনিটি থেকে বেশি রাখতে পারি, বা অনেক বেশি না, তাহলে আবার স্যাচুরেশনে চলে যাবে, ইউনিটি সমান বা তার থেকে স্লাইটলি বেশি। আর যদি ফেজ শিফট না রাখি, ইনপুট আর আউটপুট সেম ফেজে থাকে, তাহলে ইনিশিয়ালি কোনো সিগন্যাল না থাকলেও থার্মাল নয়েজ ভোল্টেজটা বারবার অ্যাম্পলিফাই হতে হতে কোনো এক সময় দেখা যাবে এখানে অসিলেশন স্টার্ট হচ্ছে। সো এটাই হচ্ছে অসিলেটরের অসিলেশন হওয়ার মেন প্রিন্সিপাল। বুঝতে পেরেছি? তো এই থিওরিতে তোমরা আবার পড়ে দেখো, পড়লে আরো ডিটেলস বুঝবে। আর নেট বইয়ের থেকে আরো ডিটেলস দেখতে পারো চাইলে। তবে আমাদের এখানে অসিলেটর থেকে আমাদের মেইন যে কাজ, সেটা হচ্ছে এখানে 5টা সার্কিট আছে অসিলেটর হিসেবে। তার মধ্যে প্রথম যেটা দেখছি আমরা, সেটার নাম হচ্ছে এই ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর অথবা ওই যে রিল্যাক্সেশন অসিলেটর, ঠিক আছে? এটা বেসিক্যালি নন লিনিয়ার অ্যাপ্লিকেশন। এই টাইপের সোর্স থেকে আমরা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে পারি। আর এর পরে 4টা সার্কিট আছে, ফেজ শিফট অসিলেটর, কলপিট অসিলেটর, হার্টলি অসিলেটর এবং উইন ব্রিজ অসিলেটর। ওইগুলি দিয়ে আমরা সাইন টাইপের ওয়েভ জেনারেট করতে পারবো, বাট ওর মধ্যে বেশিরভাগই ফেজ শিফট অপারেশন মানে প্রিন্সিপাল উপরে বেস করে ডিজাইন করা। সো আমাদের কাজ হচ্ছে এই 5 টাইপের সার্কিটের ও ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ইকুয়েশনটা বের করা, যে কি প্যারামিটার দিয়ে আমি ফ্রিকোয়েন্সি ডিফাইন করতে পারবো, এন্ড লাস্ট অফ অল ডিজাইন করা। দ্যাট মিনস আমরা যদি ইকুয়েশন জানি, সার্কিট জানি, বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য তোমাকে সার্কিটটাকে ডিজাইন করতে বললে ওই ডিজাইন কিভাবে করা যায় সেটা শেখায়। এটা হচ্ছে এই অসিলেটরের আমাদের মেইন গোল, বা যেটা আমরা এখানে শিখবো। ওকে, তাহলে ফার্স্টে তার মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে এই ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর। এটা অলরেডি তোমরা ল্যাবে দেখেছো। এখানে কোনো ইনপুট আছে দেখো তো, এটা অপারেশন কি সবাই জানো না এক্সপ্লেন করব? কিভাবে অসিলেশন স্টার্ট হয় এটা কি সবাই জানো? স্যার বলে দেন স্যার। বলে দিব, ওকে ঠিক আছে, বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর। খেয়াল করে দেখো এই সার্কিটে
এখানে যদি একটা রেজিস্ট্যান্স দিতাম তাহলে এটা কি কনফিগারেশন হতো, তাতে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো হতো না কি? জি স্যার। আচ্ছা, কিন্তু এখানে তো কোনো ইনপুট নাই, ইনপুটটা কোথা থেকে আসছে দেখো এখান থেকে, তাহলে কি এটা ইনভার্টিং হতো না নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয়ে যেত? দেখো 3 নাম্বার পিনে একটা ফিডব্যাক আসতেছে না, তাই তাতে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো। তো বেসিক্যালি এই টাইপের সার্কিটে দুই রকমের ফিডব্যাকই আছে, পজিটিভ ফিডব্যাক যেমন আছে এখান থেকে, নেগেটিভ ফিডব্যাক আছে। তার মানে এখানে আসলে লুপ গেইনটা ভ্যালিড। তাহলে এটা কিভাবে অসিলেশন হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। ওকে, এটা অনেকভাবেই করা যায়। তা আমরা ফার্স্টে এরকম ধরে নিই যে সার্কিটটা একদম রেস্ট কন্ডিশন আছে, কোনো ভোল্টেজ বা কিছু নাই, আউটপুট এখন জিরো, ক্যাপাসিটরও চার্জ হয় নাই, 0 ভোল্টে চার্জ আছে, ঠিক আছে? তা আমরা ধরে নিলাম যে পজিটিভ নেগেটিভ যে বায়াসিং এই ভি স্যাচুরেশন গুলো, এগুলো একটা ভ্যালু ধরে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে +15 ভোল্ট, এটা হলো -15 ভোল্ট। আর এই যে R1 আর R2 দুটো রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছে, এদের ভ্যালু হচ্ছে ইকুয়াল আর। তাহলে এই আপার লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু কত হবে? স্যার একটা 15 আর একটা হচ্ছে -15। দুইটাই 15 হবে না? না স্যার, একটা আপারটা হবে 15 আর লোয়ারটা হবে -15। কিন্তু আমি তো সবগুলো আর বলেছি, এখানে সবগুলো আর বলা বসালে দেখো তো কি হচ্ছে এই জায়গাতে। আমি তো এটার ভ্যালু বলিনি, আমি বলছিলাম ভি স্যাচুরেশনের ভ্যালু 15 আর এটার ভ্যালু 15। তাহলে আপার লোয়ার থ্রেশহোল্ড কত হচ্ছে? স্যার 7.5। 7.5। তো এটা মনে রাখো যে আপার হচ্ছে +7.5 আর লোয়ার থ্রেশহোল্ড হচ্ছে কত? -7.5, ঠিক আছে? তাহলে আমরা এই যে দুইটা কম্পেয়ার রিজনটাকে ইনিশিয়ালি একটা ভ্যালু দিয়ে মার্ক করছি যাতে আমরা এর অপারেশন বুঝতে পারি। আচ্ছা, তা সাপোজ ধরলাম যে সামহাউ কোনো একটা ভোল্টেজের জন্য আমার নন ইনভার্টিং টার্মিনালে এখানে ভোল্টেজ বেশি পেয়েছে, যার জন্য আউটপুটটা জিরো না হয়, যেহেতু নন ইনভার্টিং তে ভোল্টেজ বেশি পাচ্ছ, তাহলে এখানে আউটপুট কত হয়ে যাবে? +15 ভোল্ট। আমি আউটপুটটা সামহাউ জিরোতে কোনো কারণে +15 ভোল্ট যদি পেয়ে যাই, তাহলে দেখো তো এখানে এখন কত ভোল্টের সাথে কম্পেয়ার হবে? কোন ভোল্টেজ এখানে ফিডব্যাক হিসেবে আসতেছে, আপার থ্রেশহোল্ড না লোয়ার থ্রেশহোল্ড? স্যার কোনটা? লোয়ার থ্রেশহোল্ড। এখানে তো +15, তাহলে কত আসবে? আপার থ্রেশহোল্ড স্যার। আপার থ্রেশহোল্ড সেটা কত? স্যার 7.5। 7.5। আর ক্যাপাসিটর কত ভোল্টে চার্জ হয়ে আছে? 0। জিরো। দেখো তো এর মধ্যে এই প্লাস টার্মিনাল আর মাইনাস টার্মিনালের মধ্যে কার ভোল্টেজ বেশি? স্যার প্লাস এর। তাহলে আউটপুট কি থাকবে? স্টিল প্লাসে থাকবে না? +15। বুঝতে পেরেছি? তাহলে দেখো আউটপুটটা +15 আছে আর ক্যাপাসিটর 0 ভোল্ট, তাহলে কি করবে? এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না ক্যাপাসিটর দিক দিয়ে? তাহলে ক্যাপাসিটর কি চার্জ হবে না ডিসচার্জ হবে? স্যার এখন স্যার ডিসচার্জ হওয়া শুরু করবে স্যার এরপর কেন? থেকে। ক্যাপাসিটর তো 0 ভোল্ট ছিল। জিরো থেকে স্যার চার্জ হবে স্যার। হ্যাঁ 0 ভোল্ট ছিল আর আমি 15 ভোল্টের একটা সোর্স ওর সাথে কানেক্ট করে দিলাম, তাহলে এখন ক্যাপাসিটর কি হবে? চার্জ হবে। মানে ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি তে আস্তে আস্তে বাড়বে। কত বাড়বে? ফার্স্টে 0 ছিল, বেড়ে বেড়ে কোনো সময় 1 হবে, 2 হবে, এভাবে বাড়তে বাড়তে কোনো এক সময় কত হবে? 7.5 হবে না? জি স্যার। তাহলে এখানে যে মুহূর্তে 7.5 হবে, দেখো তো এখানে কত ভোল্ট আর এই জায়গায় কত ভোল্ট, তাহলে এদের পার্থক্য কত হবে? আউটপুট কত হবে? 0। আউটপুট হয়ে যাবে 0, কারণ যখনই দুইটার ভ্যালু সেম হবে, তার মানে যখনই ক্যাপাসিটরটা চার্জ হতে হতে এই 7.5 এর সমান হবে, আউটপুট আর প্লাস ভিসিসি থাকতে পারবে না, এটা জাম্প করে কত চলে আসবে? 0-তে। আউটপুট যদি এখন 0 হয়ে যায়, তাহলে এই ফিডব্যাকটা কি 7.5 থাকবে এই জায়গায়? এখানে কি 7.5 থাকবে? কারণ এটা তো এদের রেশিও কয় ভাগ হচ্ছে, দুইটার ভ্যালু সমান, তাহলে এটা হাফ হবে। এখানে কত আসবে তাহলে এখন প্লাস টার্মিনালে? 0। তাহলে দেখো তো কার ভ্যালু বেশি, ইনভার্টিং টার্মিনাল না নন ইনভার্টিং টার্মিনাল? তাহলে আউটপুট কি 0 হবে না কি পাবো এখন তাহলে? -7.5। -15 বায়াসিং তো।
বুঝতে পেরেছি? জি স্যার। তো এই সময় জাম্প করে আউটপুটটা 0 থেকে আবার কোথায় চলে যাবে? এই যে এই পয়েন্টে। সো এখানে চলে গেল। তো এখন দেখা যাচ্ছে যে ক্যাপাসিটর 7.5 ভোল্টে চার্জ হয়ে আছে, বাট এখানে কত ভোল্ট? 0 ভোল্ট না -15 ভোল্ট? মাইনাস কার ভ্যালু বেশি, ক্যাপাসিটরের না ওই আউটপুটের ভ্যালু? ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটরকে এখন সোর্সের মতো কাজ করবে না, এদিক দিয়ে কারেন্ট দিবে না এখানে? জি স্যার। তাহলে ক্যাপাসিটর কি হবে, চার্জ হবে না ডিসচার্জ হবে? ডিসচার্জ। ডিসচার্জ হবে। তার মানে এখন ক্যাপাসিটর এটাই তার ফাইনাল ভ্যালু, এরপরে ভ্যালু কমে কমে কোন কত হবে, 0 হবে। তার মানে আমার ক্যাপাসিটর তো ডিসচার্জ হতে হতে দেখো এই যে 0-তে আসছে। যখন এটা ভ্যালু 0 হয়েছে, এখানে তো স্টিল কত, এখানে কি কম্পেয়ার করবো 0-র সাথে না এই 15 ভোল্টের অর্ধেকের সাথে? কত সাথে কম্পেয়ার করবো? স্যার 15 এর অর্থ। মানে -15 এর হাফ। এটা 7.5 নেই, এখন এটা হয়ে গেছে 0। তাও কে বড় দেখো তো, 0 বড় না -7.5 বড়? স্যার 0। 0 বড়। তার মানে ক্যাপাসিটর এখন নেগেটিভলি চার্জ হবে, দ্যাট মিন্স আরো ডিসচার্জ হবে। এইভাবে ডিসচার্জ হতে হতে যে মুহূর্তে ক্যাপাসিটর ভ্যালু 0 থেকে কমতে কমতে -1 দেন -2 এভাবে করে করে যে মুহূর্তে -7.5 হবে, দ্যাট মিন্স এই জায়গার ভ্যালুটা এখন 0 না হয় -7.5 হবে। এখন দুইটা ভ্যালু কি হচ্ছে আবার? কল। হ্যাঁ, স্যার সেম সমান হয়ে হবে। যাচ্ছে। দুইটা সেম হয়ে গেলে আউটপুট কি করবে, কোনো একটা স্যাচুরেশন লেভেল দেখাবে না 0 হয়ে যাবে? তাহলে দেখো আউটপুটটা তখন এখান থেকে জাম্প করে 0-তে চলে আসবে। সো এইভাবে সিস্টেমটা বারবার রিপিট করবে। বুঝতে পেরেছি? জি স্যার। এটা হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে এই যে ক্যাপাসিটর কতক্ষণ চার্জ হচ্ছে আর কতক্ষণ ডিসচার্জ হচ্ছে, এটা ডিপেন্ড করছে তাহলে কি আপার আর লোয়ার থ্রেশহোল্ড ভ্যালু কত হবে সেটার উপরে। আর এগুলি ডিপেন্ড স্যার করবে এই দুইটা রেজিস্ট্যান্সের উপরে আর বায়াসিং এর উপরে। হ্যাঁ বলো। স্যার আমি মেবি পড়েছিলাম স্যার, মানে স্যার ক্যাপাসিটর চার্জের 2/3 এর বেশি মানে যে হতে পারে না স্যার, 2/3টা স্যার উপরে, মানে কিভাবে স্যার এটা আসে স্যার? 2/3 এর বেশি চার্জ হতে পারবে না? 2/3 বিসিসি আর কি, এবং আর না, নিচে স্যার 1/3। না 2/3 এর বেশি তো চার্জ করতে পারবো, সেটা তো ডিপেন্ড করবে হচ্ছে তুমি কততে আপার লোয়ার থ্রেশহোল্ড সেট করবে সেটার উপরে। তুমি আপার লোয়ার থ্রেশহোল্ড ভ্যালু এই ইকুয়েশন থেকে যেটা সেট করবে, ক্যাপাসিটর অত পর্যন্তই চার্জ হবে। জি স্যার। বুঝতে পেরেছো? এখন তুমি এই রেজিস্ট্যান্সের ভ্যালু প্লাস এই বায়াসিং, দ্যাট মিন্স এই স্যাচুরেশনের ভ্যালু কত হবে সেটার উপর বেস করে তুমি আপার লোয়ার থ্রেশহোল্ড ভ্যালু সেট করবে। এখন সেটা এমন হতে পারে যে এটা যদি 15 হয়, আমি এটাকে 12 এ সেট করতে পারি। তা 12 এ সেট করলে এটা কি 2/3 হচ্ছে না 2/3 থেকে বেশি হচ্ছে? বেশি হচ্ছে। সো এরকম কোনো ফিক্সড ইয়ে না যে 2/3 সেট করতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তুমি কোথায় পেয়েছিলে এটা 2/3 সেট করতে হবে? ল্যাবে মেবি স্যার এমন একটা ওইটা কথা মেবি ছিল। 555 টাইমারে ছিল ওইটা মেবি। হ্যাঁ, ওইটা স্যার ট্রিপল অ্যাসেম্বল। ফাইভ টাইম। হ্যাঁ, ওইটা হচ্ছে 555 টাইমারে দুইটা রেশিও 1.3 আর মানে 1/3 আর 2/3 রেশিওতে করলে তখন ওইটা তোমার ওইভাবে কাজ করবে। বাট এটা তো 5 মানে 555 টাইমার না, নাইসি না, এটা ডিফারেন্ট। সো এটা তুমি ওই ভোল্টেজ যত সেট করবা, দ্যাট মিন্স আপার লোয়ার তুমি কত সেট করতে চাচ্ছ সেটা পর্যন্ত ক্যাপাসিটর চার্জ হবে। ওই সময় পর্যন্ত আমি আউটপুটটা পজিটিভ পাবো। বুঝতে পেরেছি? আচ্ছা জি। তাহলে এটার ক্যালকুলেশন আমরা যেহেতু বলছি যে এর আউটপুটের ফ্রিকোয়েন্সি অসিলেশন লাগবে, তাই আমরা এই ইকুয়েশনটা বেসিক্যালি ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং ইকুয়েশন, এটার উপরে বেস করে আমরা আসলে বেসিক্যালি ক্যালকুলেশন করতে পারি যে ফ্রিকোয়েন্সিতে কত হবে। তা সেটা আমি এখানে করে দিয়েছি। ঠিক আছে, ওই রেঞ্জ ধরে যদি সলভ করো, আমি আর একে এক্সপ্লেন করছি না, ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, তাহলে ফাইনালি আমরা এখানে দেখা যাবে যে টি অন বা টি অফ এর জন্য ইকুয়েশনটা হচ্ছে এটা। এখন টি অন আর অফ এর জন্য একটা ইকুয়েশন কেন বলছি, এর কারণ হচ্ছে আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করে রাখি সার্কিটটা, দেখো তো ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছিল, যে পথ দিয়ে চার্জ হচ্ছিল সেম পথ দিয়ে কি ডিসচার্জ হচ্ছে না? একই আরসি দিয়ে না, না ডিফারেন্ট আরসি? সেম আরসি না ডিফারেন্ট? সেম। মানে আমরা জানি ক্যাপাসিটর চার্জিং টাইম কনস্ট্যান্ট কে আরসি বলি। যেহেতু সেম পাথ দিয়েই সে চার্জ বা ডিসচার্জ হচ্ছে, এর জন্য এর টি অন আর টি অফ এর জন্য ইকুয়েশন সেম।
তার মানে এই পার্টিকুলার সার্কিটে যতক্ষণ সে অন থাকবে সার্কিটে, মানে পজিটিভ পালস দিবে, সেম ডিউরেশনে সে কি দিবে, নেগেটিভ পালস দিবে। এই জন্য এটা টি অন অফ সেম। আর আমরা জানি যে কতক্ষণ পজিটিভ পালস দেয় টোটাল টাইম পিরিয়ডের রেসপেক্টে, এটা আরেকটা প্যারামিটার আছে যাকে বলা হয় ডিউটি সাইকেল, সেটাকে মেজার করা হয়েছে এটা। সো এই পার্টিকুলার সার্কিটের জন্য আমাদের ডিউটি সাইকেল হবে 50%। তার মানে যদি তোমার সার্কিটটা ডিউটি সাইকেল 50% হয়, তখন আমরা এই ইকুয়েশনটা ডাইরেক্টলি ইউজ করতে পারবো। আর ডিজাইন করার জন্য আমাদের কি ইকুয়েশন লাগবে, আমাদের তো নিশ্চয়ই বলে দিবে না যে অন টাইম এত অফ টাইম এত, আমাদের বলে দিল যেমন একটা সিগন্যাল জেনারেট করো যার ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্টজ আর ডিউটি সাইকেল ধরো বললো 50%, ঠিক আছে। তখন আমরা এখান থেকে ডিউটি সাইকেল জানি আর ফ্রিকোয়েন্সি থেকে তার টাইম পিরিয়ড কত মেজার করে নিব, এই দুইটাকে গুণ করলে আমরা টি অন টাইম পেয়ে যাব। আর টি অন যদি জানো আর ডিউটি সাইকেল জানো, তাহলে তোমরা টি অফ বা আদার্স প্যারামিটারও বের করতে পারবে। তো এটা কি বুঝতে পারলাম? জি স্যার। এখন আসি হচ্ছে আমরা কখন কোন টাইপের ইকুয়েশন ইউজ করলে আমার জন্য জিনিসটা ইজি হবে। খেয়াল করে দেখো, আমাদের যদি এরকম একটা প্রবলেম দেওয়া থাকে যে ডিজাইন এ স্কোয়ার ওয়েভ, মনে রাখবো এই মাল্টিভাইব্রেটর দিয়ে শুধুমাত্র স্কোয়ার ওয়েভে জেনারেট করা যায়, ঠিক আছে। বাকিগুলি যেগুলি আমরা অসিলেটর দেব ওগুলি সাইন ওয়েভ জেনারেট করবে। বলা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করো যার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন হচ্ছে এত আর ডিউটি সাইকেল এত। বলো তো এখানে কি ভি আপার থ্রেশহোল্ড কত হবে, ভি লোয়ার থ্রেশহোল্ড কত হবে বলা আছে? না স্যার। তার মানে ডিজাইনারের কাছে ফ্রিডম হচ্ছে সে যে কোনো আপার লোয়ার থ্রেশহোল্ড ভ্যালু ধরে নিতে পারে। সো এই পার্টিকুলার কেসে আমরা এই লনের পার্টটাকে ইগনোর করতে পারি। কি হবে, যেহেতু তোমাকে আপার লোয়ার থ্রেশহোল্ডের কথা বলা নাই, আর আমরা জানি যে আপার লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালুটা কার সাথে রিলেটেড দেখো তো, ভি স্যাচুরেশনের সাথে আর R2 আর R1 এর সাথে। বুঝতে পারছি কি? তো আপার লোয়ার থ্রেশহোল্ড যেহেতু বলা নাই, তা তুমি যে কোনো আপার লোয়ার থ্রেশহোল্ড ভ্যালু ধরতে পারো, তখন আমরা লনের পার্ট থেকে বাদ দিতে পারি। তাহলে আমরা যদি লনের পার্ট থেকে বাদ দিতে চাই, তাহলে আমরা কি করব, এটার সময় 1 ধরবো। তো এটাকে যদি এই ওয়েতে সলভ করে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে R1 আর R2 এর মধ্যে যদি আমরা এরকম রেশিও রেজিস্ট্যান্স ধরি, তার মানে আমরা ধরে এরকম ধরলাম যে R1 সমান 100K আর R2 সমান 86K, এটা যদি আমরা ধরে নেই, তাহলে কিন্তু ভি আপার আর লোয়ার থ্রেশহোল্ড কিন্তু একটা ভ্যালুতে সেট হয়ে যাচ্ছে নিজের থেকেই, যেটা আমাদের রিকোয়ারমেন্টের কিছু বলার নাই দেখে আমরা করতে পারছি। তখন আমরা এই ক্যালকুলেশন করার জন্য, মানে আমরা যখন নিজেরা ডিজাইন করব, তখন কষ্ট করে আমাদের আর এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে না। এই ইকুয়েশনের বদলে আমরা সিম্পল শুধু নিচে যে ইকুয়েশন দেওয়া আছে যে টি ইকুয়ালস টু RC, এটা ব্যবহার করলেই করতে পারি। সো এটা কখন করতে পারবো, যদি আপার আর লোয়ার থ্রেশহোল্ড কি বলেছি আমার কন্ডিশনের মধ্যে বলে দেওয়া না থাকে। বুঝতে পেরেছি কি? দেখো জি স্যার। আচ্ছা, এখন আসি হচ্ছে যে ওকে, আমার যদি এমন কন্ডিশন হয় যে আপার লোয়ার থ্রেশহোল্ড ম্যাটার করছে না, বাট আমার ডিউটি সাইকেল ম্যাটার করছে, তার মানে পজিটিভ টাইমটা কত হবে, কম হবে না টাইম পিরিয়ড হিসেবে বেশি হবে, সেটা যেটা ডিউটি সাইকেলের সাথে ডিপেন্ড করে। তাহলে খেয়াল করে দেখো, এটা আমরা জানি কি চার্জিং, আর এটাও চার্জিং, এটাও ডিসচার্জিং, এটাও ডিসচার্জিং টাইম না। সো এই টাইপের কার্ভ পেতে গেলে আমার চার্জিং আর ডিসচার্জিং টাইম পাথটাকে ডিফারেন্ট করতে হবে। সো আমরা এখানে দুটো রেজিস্ট্যান্স আর ডায়োড ইউজ করি, এরকম চার্জিং টাইমটাকে যে উপর দিয়ে নিয়ে আসলাম আর ডিসচার্জিং টাইম নিচে দিয়ে সেপারেট করতে পারি। সেই ক্ষেত্রে তখন আমাদের সরি এই টাইপের ইকুয়েশন ব্যবহার করতে হবে। যদি আমরা ধরে নেই যে আমাদের আর এর ভ্যালুগুলো এরকম কন্ডিশন হবে না, তখন স্যার এটা বলো। স্যার এটা স্যার একটু হ্যাঁ, আমরা বলছি যে যদি আমাদের ডিউটি সাইকেলটা ডিফারেন্ট হয়, ধরো ডিউটি সাইকেলটা 30% বা 60% বা অন্য কোনো পার্সেন্ট বলা হয়, 50% বাদে, তখন আমাদের এই সার্কিটটা ব্যবহার করতে হবে। কারণ চার্জিং এ অন সময়টা আমরা এটা দিয়ে ক্যালকুলেট করব আর অফ সময়টা আমরা এটা দিয়ে ক্যালকুলেট করব। তাহলে আমাদের এই ইকুয়েশন ব্যবহার করতে হবে এই জিনিসটা ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে। দেখো একটাতে আর প্রাইম, একটাতে আর ডাবল প্রাইম। আচ্ছা, আর এই ইকুয়েশন আমরা তখনই ব্যবহার করব যদি আমরা যে আপার লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালুটা কি বলা হয়েছিল যদি বলে দেওয়া না থাকে।
তাহলে আমরা এটা ব্যবহার করতে, সরি, বলে দেওয়া যদি থাকে স্পেসিফিক যে আপার এত হতে হবে লোয়ার এত হবে, তখন কিন্তু তুমি কি করবা, যে ভি আপার থ্রেশহোল্ডের জন্য এই ফর্মুলাতে ইউজ করবা না? বলেছিলাম এটা দেওয়া ছিল, আপার Yes, তো বলা আছে, তখন তাহলে দেখো R1 R2 ভ্যালু কিন্তু ফিক্সড হয়ে গেছে। তার মানে R1 R2 যদি রেশিওতে এই কন্ডিশনটা ফুলফিল না করে, তাহলে আমি ইকুয়েশন ব্যবহার করব। আর যদি আপার লোয়ার থ্রেশহোল্ড বলে দেওয়া না থাকে, তাহলে আমি R1 R2 ভ্যালু ইচ্ছা মতো ধরতে পারবো, তারপরে এই রেশিওতে আমি ধরবো, ধরে এই ইকুয়েশনটাকে আমি এটা নিয়ে করতে পারবো। তারপরে এটা হচ্ছে স্পেশাল কেস আর এগুলো হচ্ছে জেনারেল কেস, বুঝতে পেরেছি? এখন আসি আরেকটা প্রবলেম, যেখানে আমি ডিউটি সাইকেল ভ্যারি করতে যাচ্ছি না, বাট আমার ট্রান্সফার কার্ভটা এরকম যে আমি 12 পর্যন্ত সে চার্জ করবো আর -8 পর্যন্ত ডিসচার্জ করবো, তার মানে এরকম হবে, বুঝতে পেরেছো? তার মানে আপার আর লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু ডিফারেন্ট, তাহলে আমাকে তখন এই সার্কিট ইউজ করতে হবে, যেখানে এই আপার লোয়ার থ্রেশহোল্ড যেহেতু এই রেজিস্ট্যান্সের উপরে ভ্যারি ডিপেন্ড করে, এখানে দুইটা আলাদা রেজিস্ট্যান্স ইউজ করে সেপারেট করতে হবে। সেও আমি এইভাবে আপার লোয়ার থ্রেশহোল্ড ডিফারেন্ট করব, যেহেতু আপার আর লোয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, সো টি অন আর টি অফ টাইমও চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা এই কন্ডিশন ব্যবহার করব। আর ফাইনালি যদি আমরা আপার লোয়ার থ্রেশহোল্ড প্লাস ডিউটি সাইকেল সবই চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এরকম কমপ্লেক্স সার্কিট ইউজ করতে হবে, যেখানে আমাদের এই ইকুয়েশনগুলি ব্যবহার করতে হবে। এইটার মাধ্যমে আমরা শুধু আপার লোয়ার থ্রেশহোল্ডের ভোল্টেজ ডিফারেন্ট না, আমরা ডিউটি সাইকেলও ডিফারেন্ট করে সেট করতে পারবো, ঠিক আছে? তো তোমার রিকোয়ারমেন্ট বা তোমার কোশ্চেন হিসেবে বেস করে তোমরা কোন টাইপের সার্কিট ডিজাইনে ইউজ করতে হবে এটা ইউজ করবে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি, ওটা একটু কাইন্ডলি ফিল আপ করো, তারপর আমরা পরের টপিক স্টার্ট করছি। ঠিক আছে, এটা ওকে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ওকে, নেক্সট দিন আমরা এইগুলি দেখবো। আমি এটা সামারিতে বলে দিচ্ছি, তা আমরা এটার ডিটেলস কিছু করবো না। এখানে প্রত্যেকটা সার্কিটের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আর ইকুয়েশন কিভাবে আসে, তার কন্ডিশন কি, এবং ডিজাইন রিলেটেড প্রবলেম আছে। তা আমরা এখানে ফেজ শিফট অসিলেটর, দেন আমরা এখানে কলপিটস অসিলেটর, হার্টলি অসিলেটর এবং লাস্টে উইন্ড ব্রিজ অসিলেটর, এই চারটা সার্কিটের জন্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের যে ইকুয়েশন সেটা বের করব, দেন অসিলেশন হওয়ার যে কন্ডিশন সেটা, এবং এর ডিজাইন, এই চারটা জিনিস দেখতে হবে। তা আমি এটা আজকে আর বলছি না, এটা নেক্সট দিন তোমরা তাহলে অবশ্যই একটু দেখে রাখবা। এখানে তোমাদের যদি কোনো কোশ্চেন বা কিছু থাকে তাহলে ওটা বলবো, আদারওয়াইজ আমি এটা জাস্ট বেসিক সামারিতে বলে দিব। আর কি বলেছিলাম যে নেক্সট উইকে তাহলে আমি তোমাদের, সরি, নেক্সট বুধবারে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব এই অসিলেটর আর ফিল্টার রিলেটেড। সেটা করতে গেলে আর এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওইটার উপরে অ্যাসাইনমেন্ট এবং ওটা একটা কুইজের মার্কের ইকুইভ্যালেন্ট হবে। তা আমি দুইটা ভাগে দিব, একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার আর একটা অসিলেটর। যদি তোমাদের কোনো একটা মার্ক আগের ইয়েতে ব্যাকআপ বা কোনো মার্ক কম আসে, তাহলে তখন আমি ওখান থেকে চেষ্টা করবো কোনোভাবে এটা অ্যাডজাস্টমেন্ট করা যায় কিনা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তো আর কোনো কোশ্চেন বা কিছু আছে তোমাদের? ওকে, না থাকলে তাহলে এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। টাইমটা বাড়ায় দিয়েন স্যার। ওই যে আমি বলে দিয়েছি, কিন্তু আমি অ্যাসাইনমেন্টে অফিসিয়ালি 4 তারিখ দিয়ে রাখবো। আর তোমরা যদি 5 তারিখে রাত 12টার মধ্যে জমা দাও তাহলেও কোনো প্রবলেম নেই, বাট এর থেকে বেশি দিলে আসলে আমি আর দেখার সময় পাবো না। ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্টটা স্যার এখন রিটার্ন দিব না স্যার। হ্যাঁ, বুঝিনি। অ্যাসাইনমেন্টটা স্যার হ্যাঁ। মানে হাতে লিখে দিব নাকি স্যার ওয়াইলে দিতে হবে? হ্যাঁ, বুঝিনি, আবার বলো। হাতে লিখে দিবে না, অ্যাসাইনমেন্ট হাতে লিখে দিবে এক্সামের মতো, পেজের মধ্যে সলভ করবে, ম্যাথমেটিক্যালি সলভ করবে, তুমি এঁকে দিবে, কোনো সিমুলেশন করে দিতে হবে না। তোমার যে ভ্যালু দিব, তোমার কাজ হবে ভ্যালুগুলি বসাবা, সলভ করবা, পরে ওটা দেখাবা, ঠিক আছে? তো বেসিক্যালি ডিজাইন রিলেটেড প্রবলেম দিব, এর উদ্দেশ্য হচ্ছে তোমাদের কুইজের ব্যাকআপও হচ্ছে, আর ইন দ্য মেইন টাইম ওই ডিজাইন গুলো শেখা হয়ে যাবে, যেটা ফাইনালের সময় কাজে দিবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে পর্যন্ত, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি স্যার।